আচ্ছা, আমরা আজকে কেমব্রিজ 17 টেস্ট 3 সলভ করব, বা প্র্যাকটিক্যাল কোশ্চেন গুলা ট্যাকেল দেওয়ার রুলস, টেকনিক, টিপস, স্ট্র্যাটেজি এই জিনিসগুলা শিখবো। তার আগে আমরা রিডিং এর প্যাসেজ টাইপ গুলা নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক আছে, যে প্যাসেজ গুলা কেমন হয় এটা কি জন্য বলতে চাই, কারণ এটা আপনার পরীক্ষার হলে আপনার যে টাইম লাগে একটা কোশ্চেন সলভ করতে, ওই টাইমটা রিডিউস করবে। কিভাবে রিডিউস করবে সেটা এক্সপ্লেইন করতেছি। প্রথমে আমরা টাইপস গুলা দেখি। আইএলটিএস এর যে প্যাসেজ গুলা আসে, সব প্যাসেজ গুলাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ বা ইনফরমেটিভ প্যাসেজ, ঠিক আছে। সেকেন্ড আপনার আর্গুমেন্টিভ অর ডিসকার্সিভ, ঠিক আছে, ডিসকার্সিভ অর আর্গুমেন্টিভ। এন্ড থার্ড ন্যারেটিভ অর হিস্ট্রিক্যাল রিভিউ, ঠিক আছে। এই তিনটা মেজর ক্যাটাগরিতে হেডিংয়ে, টাইটেলে আমাদের প্যাসেজগুলো আসে। এখন এই যখন আমরা কেমব্রিজ একটা প্যাসেজ সলভ করব, তখন ওই প্যাসেজটা কোন টাইপের, এটা কি ডেসক্রিপটিভ, এটা ডিসকার্সিভ, আর এটা ন্যারেটিভ, এই তিন ধরনের প্যাসেজ। তো এটা আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে। কেন করতে হবে? আপনি প্রিভিয়াসলি হয়তো জানেন না, বা ওই কোশ্চেনটা যখন সলভ করতেছেন তখনও জানলেন না, কিন্তু আপনি ওই কোশ্চেন সলভ করার সময় যখন ওই প্যাসেজটাকে আইডেন্টিফাই করবেন অ্যাজ এ ডেসক্রিপটিভ অর ডিসকার্সিভ অর ন্যারেটিভ, এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটায় আপনি ভাগ করবেন। সিমিলার টাইপের প্যাসেজ যখন আপনার সামনে পড়বে, তখন আপনি তো আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে হ্যাঁ, এটা এই ক্যাটাগরিতে পড়ছে। যখন আপনি ক্যামব্রিজের প্যাসেজগুলা নিবেন, কেমব্রিজ কিন্তু অ্যান্সার মুখস্থ করার জন্য দেয়া হয়নি, কেমব্রিজ বোঝার জন্য দেয়া হয়েছে। কেমব্রিজ বোঝার, এই বইগুলো আপনাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। সো এই কেমব্রিজ বুঝতে হবে আমাদের, ঠিক আছে। তো এই যে একটা প্যাসেজের প্যাটার্ন, এই প্যাটার্নটা সেম থাকে। অর্থাৎ ডেসক্রিপটিভ প্যাসেজ, ডেসক্রিপটিভ প্যাসেজগুলা অলওয়েজ একটা ট্রেন্ড বা এদের প্রোগ্রেশন একই ওয়েতে থাকে, সেম ওয়েতে। এদের কনটেক্সটটা ভিন্ন হয়, কিন্তু এর যে ধারাবাহিকতা, এই প্যাসেজগুলার ক্রমবিন্যাসগুলা, এটা সেম থাকে, ঠিক আছে। এই যে এদের প্রোগ্রেশনটা সেম থাকে, এটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? আপনি যে কোশ্চেনটা সলভ করছেন, ওই কোশ্চেনের ধরেন এটা যদি ইনফরমেটিভ বা ডেসক্রিপটিভ প্যাসেজ হয়, এই প্যাসেজের ধরেন ওই প্রথম দিকে কি থাকে, এর পরের প্যারাগ্রাফগুলোতে কি থাকে, লাস্টের মাঝের প্যারাগ্রাফগুলোতে কি থাকে, শেষে কি ধরনের ইনফরমেশন থাকে, এটা যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন কিছু কেমব্রিজ সলভ করে, তখন এই যে ইনফরমেটিভ প্যাসেজ আপনি পরীক্ষায় পাওয়ার সাথে সাথেই আপনি র্যান্ডমলি যে কোনো জায়গায় খুঁজবেন না, আপনি টু দ্য পয়েন্টে চলে যাবেন প্যাসেজের, যে ওই অংশে প্রবাবল অ্যান্সার থাকে এটা, আপনি ওই জায়গায় চলে যাবেন। আপনি অন্যর থেকে আগায় থাকবেন কিভাবে? কারণ আপনার অলরেডি এই প্যাসেজটা সম্বন্ধে ধারণা আছে। এখন বলতে পারেন, ভাই আমাদের তো প্যাসেজ আমরা পড়তে পারি, কিন্তু এক্সাম ডেতে আপনি কেমব্রিজের তিনটা প্যাসেজ ফুল পড়ে সলভ করতে পারবেন না, টাইম হয় না, শেষ করা যায় না। সো আপনাকে কিছু কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতেই হবে, ঠিক আছে। সো এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে এই যে প্যাসেজগুলা, কোন প্যাসেজ কি, এটা আমাদের বুঝতে হবে যে এটা কোন ক্যাটাগরিতে বিলং করে, এই টাইপের প্যাসেজগুলা। এবং এই প্যাসেজের ক্যারেক্টারিস্টিক্স কি, আর এদের প্রোগ্রেশনটা কেমন হয়, ঠিক আছে।
যেমন এটা যদি ডেসক্রিপটিভ বা ইনফরমেটিভ প্যাসেজের কথা বলা হয়, এখানে হচ্ছে যে একটা মধ্যম পন্থায় থাকে এবং হচ্ছে যে একটা নির্দিষ্ট জিনিসকে বর্ণনা করে। ঠিক আছে, এখানে কোনো আর্গুমেন্ট আসে না। ঠিক আছে, এখানে কোনো আর্গুমেন্ট সাধারণত আসে না, সাধারণত না, ইনফরমেটিভ বা ডেসক্রিপটিভ প্যাসেজে আর্গুমেন্ট আসে না। ঠিক আছে, এখানে যে কোনো একটা নির্দিষ্ট টপিককে বর্ণনা করা হয়। ঠিক আছে, এটা যে কোনো টপিক হইতে পারে। এগুলার কমন টপিক কি কি, যে নিচেই বলছি, যে এটা কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হইতে পারে, কোনো প্রাণীর ব্যবহার হইতে পারে, পরিবেশের কোনো ইস্যু হইতে পারে, এরকম যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এটার শুরুতেই হচ্ছে যে এই টপিকটাকে আপনার কাছে ইন্ট্রো করাই দেয়া হয়। ঠিক আছে, এই যে যে কথাগুলো, এই কথাগুলো আমরা যাই প্র্যাকটিক্যালে প্যাসেজে পাবো। যদি অ্যানিমেল হয়, আপনাকে অ্যানিমেলটাকে ইন্ট্রোডিউস করাই দেওয়া হবে আপনার সামনে, যে এটা এই অ্যানিমেল। ঠিক আছে, বা যদি অন্য সায়েন্টিফিক কোনো টপিক হয়, আপনাকে ওই সায়েন্টিফিক টপিকটাকে প্রথমেই পরিচয় করাই দেওয়া হবে প্রথম প্যারাগ্রাফে। ঠিক আছে, দেন আপনাকে এই যে ইনফরমেশনগুলা, ডিটেইলস প্যারাগ্রাফগুলা, এই প্যারাগ্রাফগুলা পরে সাজানো থাকবে এবং একটা প্যারাগ্রাফে একটা সেন্ট্রাল আইডিয়া থাকবে। ঠিক আছে, এবং প্যারাগ্রাফগুলায় শুধুমাত্র ডিসকাশন থাকবে, কোনো আর্গুমেন্ট থাকবে না, কোনো ধরনের কোনো আর্গুমেন্ট আসবে না। ওইকে সাপোর্ট করার জন্য আহ, আপনার ডাটা থাকতে পারে, ইনফরমেশন থাকতে পারে, কিন্তু কোনো আর্গুমেন্ট থাকবে না। অর্থাৎ এখানে ডেসক্রিপশনের পাশাপাশি আপনাকে ডাটা দিতে পারে, কিন্তু এইখানে ডাটাগুলা অ্যানালাইটিক্যাল না। অ্যানালাইটিক্যাল মিন্স হচ্ছে যে তুলনা করে নেই, এখানে জাস্ট হচ্ছে শো করার জন্য ফিগারটা দিছে, কিন্তু ফিগারের মধ্যে কোনো কম্পারিজন থাকে না। ঠিক আছে, এটার এই ইনফরমেটিভ বা ডেসক্রিপটিভ প্যাসেজের মধ্যে। ঠিক আছে, এটার কমন যে টপিকগুলা, এই যে টপিকগুলা হচ্ছে যে সায়েন্টিফিক ডিসকভারিজ, অ্যানিম্যাল বিহেভিয়ার বা এনভায়রনমেন্টাল ইস্যু, বায়োলজিক্যাল প্রসেস। প্রসেস মিনস হচ্ছে যে হাউ থিংস আর হ্যাপেন, ফ্রম দ্য রাইটিং টাস্ক ওয়ান। ইনভেনশন আর টেকনোলজিস, ঠিক আছে, একটা নিউ টেকনোলজিকে ডেসক্রাইব করতে পারে। সো এটা এই কমন টপিক বা এই টপিকের জিনিসগুলা হচ্ছে, বা এই ডেসক্রিপশন বা এটার প্রোগ্রেশনগুলা এরকম হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ডেসক্রিপটিভ প্যাসেজ। সেকেন্ড প্যাসেজ হচ্ছে ডিসকার্সিভ অর আর্গুমেন্টিভ প্যাসেজ। ঠিক আছে, এখানে হচ্ছে যে ডিবেট হবে, এখানে হচ্ছে যে তুলনা হবে, এখানে কম্পারিজন হবে, এখানে মতামত আসবে। ঠিক আছে, এখানে কোনো টপিক, যে কোনো একটা টপিকের উপর, ঠিক আছে, তুলনা আসবে, বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হবে এবং এদের মাঝে কন্ট্রাস্ট ইনফরমেশন আসতে পারে। এখানে এ- দুইটা তত্ত্ব আসতে পারে, একাধিক তত্ত্ব আসতে পারে, এই তত্ত্বগুলোর মাঝে তুলনা হতে পারে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলা হচ্ছে যে সাধারণত শুরু হবে হচ্ছে যে রিসার্চ টাইপের যে কোশ্চেন বা টপিক সেন্টেন্স টাইপের, মানে একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু হইতে পারে, এটা শুরু হবে। দেন ওই প্রথমেই হচ্ছে যে ওর একটা ওভারভিউ ক্রিয়েট করবে, প্রথম প্যারাগ্রাফেই ওই টপিকটার একটা ওভারভিউ ক্রিয়েট করবে। ঠিক আছে, যে এই টপিকটা এই, প্রথমে কোশ্চেন স্টেটমেন্ট বা একটা স্টেটমেন্ট থাকবে, দেন ওই স্টেটমেন্টের মধ্যেই ওইটার একটা ওভারভিউ ক্রিয়েট করবে। দেন হচ্ছে যে এই টপিকটার উপরে বিভিন্ন স্টাডি শো করবে, যে ওইটার উপর কি কি
ডাটা আছে, ওই ডাটাগুলো শো করবে। দেন হচ্ছে যে ওইটার বিপরীত পক্ষের যে ডাটাগুলা আছে সেইগুলা শো করবে। এন্ড লাস্টের দিকে গিয়ে মানে যে রাইটার থাকবে সেই রাইটারের হচ্ছে যে শক্ত অবস্থান বা রাইটারের মতামত বা সামারি পাওয়া যাবে, ঠিক আছে। এভাবে হচ্ছে যে এই আর্গুমেন্টিভ বা ডিসকার্সিভ প্যাসেজগুলার প্রোগ্রেশন হয়, ঠিক আছে। এগুলার কমন টপিক এডুকেশন সিস্টেম রিলেটেড প্যাসেজ অনেক পাবেন। ওখানে দেখবেন যে এডুকেশন সিস্টেমের প্যাসেজটা হচ্ছে যে ডিসকার্সিভ বা আর্গুমেন্টিভ প্যাসেজ, এই প্যাসেজগুলো একটু টাফ হয়। এখন এই প্যাসেজ কোন প্যারাগ্রাফে কোনটায় আসবে এটা আমরা বলতে পারতেছি না। এটা প্রথম প্যাসেজও হইতে পারে, শেষের প্যাসেজও হইতে পারে, থার্ড প্যাসেজ সেকেন্ড প্যাসেজও হইতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট, কোনো জিনিসের যে কোনো জিনিসের ইম্প্যাক্ট রিলেটেড প্যাসেজগুলা সাধারণত এই ইয়াতে আসবে, ডিসকার্সিভ টপিকের মধ্যে পড়বে। তারপরে পাবলিক হেলথ, কালচারাল ডিবেট, ইকোনমিক পলিসিস, এগুলা আমাদের এই আর্গুমেন্টিভ প্যাসেজের আন্ডারে পড়ে, ঠিক আছে। অ্যান্ড থার্ড, ন্যারেটিভ আর স্ট্রিগাল প্যাসেজ, এইটাই হচ্ছে যে এই প্যাসেজের সাব ক্যাটাগরিজ আছে হচ্ছে যে আপনার এটা আর একটা নামও হইতে পারে, এটাকে কি দিয়ে আর একটা অ্যানালাইটিক্যালও হইতে পারে, ঠিক আছে। এটাকে এখানে হচ্ছে যে আপনাকে এই প্যাসেজটার একটা সাব ক্যাটাগরিজ আছে, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল বা এটা হিস্ট্রিক্যাল রিভিউ। যে নামই দেন এটা হচ্ছে যে ইতিহাস, এটা হচ্ছে যে যে কোনো ইনভেনশনের কোনো পার্সন রিলেটেড জীবনী হইতে পারে, যে কোনো একটা বায়োগ্রাফি আসতে পারে, বা হচ্ছে হিস্ট্রিক্যাল কোনো প্যাসেজ আসতে পারে, কোনো একটা সভ্যতার হিস্ট্রি আসতে পারে, ঠিক আছে। বা হচ্ছে যে কোনো এটাকে কি বলা যাইতে পারে, এটা অ্যানালাইটিক্যাল রিভিউ আসতে পারে, যে কি কি কোনো একটা ইতিহাসের মধ্যে অ্যানালজি আনতে পারে, অর্থাৎ এই প্যাসেজের মধ্যে আপনাদের ডাটা প্রেজেন্ট করবে, ঠিক আছে। শুধু যে হচ্ছে যে হিস্ট্রিক্যাল থাকবে এরকম না, শুধু যে ন্যারেটিভ থাকবে, যে এটা শুধু হচ্ছে যে ডেসক্রাইব এ হিস্ট্রিক্যাল ইভেন্ট আর লাইফ, অর্থাৎ যে এটা খালি একজন পার্সনকে ডেসক্রাইব করবে বা একটা টাইমলাইনকে ডেসক্রাইব করবে। এই প্যাসেজটা হচ্ছে যে এরকম যে যে কোনো কিছু ডেসক্রাইব করবে, তবে এই ডেসক্রাইবটা হবে যে হচ্ছে ডেসক্রিপশনটা হবে কিসের, একটা ইতিহাসের ভিত্তিতে, বা হচ্ছে কোনো পার্সনের জীবনী থেকে, বা হচ্ছে যে কোনো একটা ঘটনার প্রোগ্রেশন, অর্থাৎ শুরু থেকে শেষ ক্রনোলজিক্যালি একটা ঘটনাকে এক্সপ্লেইন করবে, ঠিক আছে। তো এই যে যে ন্যারেটিভ, এখানে সাধারণত দুইটা টোন থাকতে পারে, ঠিক আছে। দুইটা টোন থাকতে পারে মিন্স হচ্ছে এখানে দুইজনের কথাবার্তা থাকতে পারে, অর্থাৎ একজন বর্ণনা করতেছে আর একজনের কথা, এরকম দুইজনের কথা থাকতে পারে। এখানে হচ্ছে যে আপনার ডাটা থাকে, অ্যানালাইজ করে ডাটা, স্ট্যাটিক্যাল ডাটা প্রেজেন্ট করে, শুধু যে হিস্ট্রি থাকে তা না, মানে ডাটাও প্রেজেন্ট করে। এই জন্য এটার সাব ক্যাটাগরিজ আছে, সেটা হচ্ছে যে অ্যানালাইটিক্যাল প্যাসেজ হইতে পারে, ঠিক আছে। এখানে হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে আপনাকে এই কনটেক্সটটাকে ইন্ট্রো করাই দিবে, অর্থাৎ টপিকটা কি এটাকে পরিচয় করাই দিবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সেট করবে গল্পের, আপনি সামনের দিকে আগানোর জন্য ব্যাকগ্রাউন্ড সেট করবে এখানে, যাতে হচ্ছে যে আপনি সামনের দিকে আগান। সো প্রথমেই হচ্ছে যে এই
টপিকটার একটা স্টেজ সেট করবে, যেটা হচ্ছে যে আপনি স্টেজ দিয়ে আপনার সামনের দিকে যাইতে ইচ্ছা করবে। দেন এটা যেহেতু হিস্ট্রিক্যাল বা হচ্ছে যে বায়োগ্রাফি বা হচ্ছে টাইম লাইন, সো এটা এই সময়গুলা ক্রনোলজিক্যালি থাকবে। সো আপনাকে টাইম, ডেটস, এই শিফটিংগুলা আপনি ভালোভাবে দেখবেন যে এই টাইম ডেটগুলা, শিফটিংগুলা কিভাবে হচ্ছে। এখন এই যে যে হিস্ট্রি, এই হিস্ট্রির প্রভাব বা হচ্ছে যে এটার সত্যতা কেমন, এই জিনিসগুলা এখানে তুলে ধরা হবে লাস্টের দিকে। ঠিক আছে, এইটা হচ্ছে যে আমাদের রিডিং প্যাসেজ গুলার জেনারেল ক্যাটাগরিজ। এখন এটা হচ্ছে যে আপনি যখন কেমব্রিজ সলভ সলভ করবেন একটা প্যাসেজ, ওই প্যাসেজ আপনি যদি না বুঝেন যে এটা কি টাইপের, ঠিক আছে, আমি তো কোশ্চেন সলভ করে দিব প্রথমে কিছু, তো আমি বলে দিব যে এটা এই টাইপের প্যাসেজ। তো আপনি যখন আমার সলভ করার পর ওই প্যাসেজটা আপনি আবার নিজে বাসায় করবেন, তখন হচ্ছে যে আপনি আইডেন্টিফাই করবেন ক্যারেক্টারিস্টিক্স গুলা, যে এই টাইপের প্যাসেজের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, যে এই প্যাসেজ গুলার মানে প্রোগ্রেশন কিভাবে সামনের দিকে আগাচ্ছে, এই জিনিসগুলা, ট্রেন্ডগুলা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং কোশ্চেনগুলার অ্যান্সার কোন কোন প্যারাগ্রাফ দিয়ে পাওয়া যায়, এই জিনিসগুলো আপনি বোঝার চেষ্টা করবেন। যখন এই জিনিসগুলা বুঝে ফেলবেন, তখন আপনার এভাবে 5টা থেকে 7টা করলে পরের প্যাসেজগুলাতে আপনি খুব ভালো করবেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে জেনারেল কথা, টাইপস অফ প্যাসেজ, এটা নিয়ে কথাবার্তা। এখন আমরা কোশ্চেন সলভ করি। এখন কোশ্চেন সলভ মিন্স কিন্তু অ্যান্সার মুখস্থ না। এখানে হচ্ছে যে আমি কিভাবে অ্যান্সার করব, কি টাইপের কথা বলবো, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। কোশ্চেন সলভ থেকে এই জিনিসগুলা ইম্পর্টেন্ট বেশি। কম্পারেটিভলি ইজি হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজটা সব থেকে ইজি হয়। সব থেকে ইজি হয় হচ্ছে কম্পারেটিভ, যেটা ডেসক্রিপটিভ প্যাসেজটা। আর হচ্ছে যে আমাদের এই যে হিস্ট্রিক্যাল প্যাসেজ যেটা বললাম, ন্যারেটিভ প্যাসেজ, এই প্যাসেজগুলো একটু ডিফিকাল্ট হয়। ঠিক আছে, এই প্যাসেজগুলা একটু ডিফিকাল্ট হয়। এখন কেমব্রিজ 17 টেস্ট 3 এটা বের করেন। কেমব্রিজ 17 টেস্ট 3 প্যাসেজ অন, টেস্ট 3 প্যাসেজ অন। এখানে অনেকেই এই প্যাসেজটা সলভ করা বা অনেকেরই সেকেন্ড ক্লাস হইতে পারে, কিন্তু কথাগুলা অনেকের আপডেট কথা হবে। সো এখানে অ্যান্সার আপনি বইয়ের পিছে পাবেন, বা হচ্ছে যে আপনার অনেক বই আছে, যখন কিনবেন তখন এক্সপ্লানেশনের চিকন বই পাবেন, ওগুলাও আপনি পাইতে পারেন। কিন্তু আমি যে কথাগুলা বলবো এগুলা কোথাও পাবেন না। সো আমার কথাগুলা বুঝতে হবে যে আমি কি বলতে যাচ্ছি। প্রথম কাজ হবে হচ্ছে যে আমরা যখন 3টা প্যাসেজ পাবো, আমরা দেখব যে আমাদের স্ট্রং জোন কোনটা, অর্থাৎ 3টা প্যাসেজে আমাদের কোশ্চেন টাইপস, কোন কোশ্চেন টাইপে আমাদের স্ট্রং জোন থাকবে, এবং ওই টাইপের কোশ্চেন কোন প্যাসেজে আছে, ওই প্যাসেজটা সবার আগে করে ফেলতে হবে। এটা নট নেসেসারি যে আপনাকে প্রথম প্যাসেজ প্রথমেই করতে হবে, এরকম কোনো রুলস নাই। ঠিক আছে, সো আপনাকে আগে ডিটারমাইন করতে হবে যে আপনার স্ট্রং জোন কোথায়। এর মানে এই না যে আপনার আহ, এইখানে আপনি ট্রু ফলস নট গিভেন ভালো পারেন, এটা এই প্যাসেজের এই হাফ পোর্শন করে ওই প্যাসেজে হাফ পোর্শনে চলে গেছেন না, একটা প্যাসেজ কমপ্লিট করে দেন নেক্সট প্যাসেজে যাইতে হবে। আর একটা ইস্যু বলে রাখি, রিডিংয়ে হচ্ছে যে আপনার
টাইম ওয়েস্ট করার জন্য বা টাইম কিল করার জন্য 3 থেকে 5টা কোশ্চেন ডিফিকাল্ট থাকবে, এটা আপনার টাইম নষ্ট করবে বেশ। তো আপনি যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি না পারেন, আপনি স্কিপ করে আগায় যান। ওই কোশ্চেনগুলা নিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না। আপনি যেগুলা পারেন ওগুলা হচ্ছে যে আগে ভালোভাবে সলভ করেন দ্রুত সময়ের মধ্যে, দেন আপনার যে যে কয়েকটা কোশ্চেন বাদ আছে ওই কয়েকটা কোশ্চেন আপনি পরের সময়ে এসে করেন, কারণ আমাদের কোনো নেগেটিভ মার্কস নাই। সো আপনি কোনো কোশ্চেন এমটি রেখে আসবেন না, কোনো অ্যান্সার শিট ফাঁকা রেখে আসা যাবে না, লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে? সো এটা আমাদের ইস্যু। এখন প্রথমে আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কোন প্যাসেজটা পড়বো, করব আগে। ঠিক আছে? আপনি ডিসাইড করলেন। এটা রিডিং অনেক ইজি, যেই জিনিসগুলা যেভাবে করতে বলতেছি এভাবে হচ্ছে যে আগামী একটা মাস এই জিনিসটা ফলো করেন, দেখেন যে আপনাদের কেমব্রিজের রিডিং এর কোন লেভেলের ইমপ্রুভমেন্ট হয়। আপনারা নিজেই হচ্ছে যে অবাক হয়ে যাবেন, আরে কিরে, অ্যান্সার কোশ্চেন তো সব পারি আমি, অ্যান্সার এইখানে উত্তর দেয়া, এই এই যে এখানে এই যে সব উত্তর, এই যে হচ্ছে কোশ্চেন, এই যে হচ্ছে কোশ্চেন, আমাকে জাস্ট হচ্ছে যে এখানে কানেক্ট করে দিতে হবে, এছাড়া তো আমাদের আর কোনো কাজ নাই। ঠিক আছে? সো আমাদের কাজ হচ্ছে দুইটার মধ্যে একটা ম্যাচিং করাই দিয়া, যে এইখানে আনসার, এছাড়া তো আর কিছু নাই। আছে কি? নাই। ঠিক আছে? সো আমরা কোশ্চেন যখন পাবো ডিসাইড করব যে এই প্যাসেজটা করব। তো প্যাসেজ করার প্রথমেই হচ্ছে যে এই প্যাসেজগুলোতে সাধারণত একটা হেডিংস থাকে, একটা সাব হেডিং থাকে। যদি এটা জেনারেল, তবে শুধু হেডিং থাকতে পারে। এখন হেডিং পড়ে আমরা হচ্ছে যে প্যাসেজ সম্বন্ধে, এই যে যে আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, ওইটাকে কানেক্ট করার চেষ্টা করব। আমি এক্সাম্পলের কথা বলতেছি, যে এটা ধরেন এটা কি, দ্য থাইলাইসিন। থাইলাইসিন কি? ওই যে ওখানে অ্যানিমেল নিয়ে প্রথমে আমরা বলছিলাম, ওখানে ডেসক্রিপটিভ, ইনফরমেটিভ, এখানে হচ্ছে যে থাইলাইসিন সম্বন্ধে ইনফরমেশন প্রোভাইড করা হবে। এখানে কোনো হচ্ছে যে উম, আহ, আপনার ইয়া আসবে না, কোনো কম্পারিজন আসবে না, অ্যানালিটিক্যাল কোনো ডিবেট আসবে না, কিছুই আসবে না, জাস্ট ডেসক্রাইব করবে। এখন আপনি আমাদের জন্য এই যে যে হেডিংটা থাকে, এই হেডিংটা হচ্ছে যে পুরা প্যাসেজের সামারি থাকে। ঠিক আছে? যে এই পুরা প্যাসেজের সামারি হচ্ছে যে আমাদের হেডিং বা সাব হেডিং। এখন এই যে যে থাইলাইসিন হেডিং দিছে, মানে হচ্ছে কি, এই পুরা প্যাসেজ জুড়ে হচ্ছে যে থাইলাইসিন। এখন আমাদের অনেকেই যদি হচ্ছে যে এই থাইলাইসিন বা হেডিং যদি না বুঝেন, দেন আপনি হচ্ছে যে প্রথম লাইনটা পড়বেন, তাহলে হচ্ছে যে আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে প্যাসেজটা কি। ঠিক আছে? যদি হেডিং পড়ে না বুঝেন, সাব হেডিং পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন, কারণ পুরা প্যাসেজের সামারি থাকে হচ্ছে এই হেডিং এ। পুরা প্যাসেজটা এক লাইনে পাওয়া যায় হচ্ছে এই হেডিং এ। একটা হেডিং কিন্তু পুরা প্যাসেজ, ওই হেডিং এর উপরই কিন্তু পুরা প্যাসেজ, ওই একটা হেডিং এর ভিত্তিতেই এত সেন্টেন্স। ঠিক আছে? তো আমাদের হেডিংটা যদি আমরা বুঝতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের প্যাসেজ বোঝা সহজ হয়ে যাবে। তো এখন এখানে হচ্ছে যে দ্য থাইলাইসিন, থাইলাইসিন সম্বন্ধে যদি আমাদের কোনো আইডিয়া না থেকে, তাহলে আমরা হচ্ছে যে প্রথম লাইনটা পড়বো। এটা হচ্ছে রুলস, যে আপনি যদি হেডিং পড়ে না বুঝেন, সাব হেডিং পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং আহ, নিজের যে এক্সপেরিয়েন্স আছে ওই এক্সপেরিয়েন্সের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? এখানে
থাইলাইসিন দিয়ে অনেকেই নাও বুঝতে পারেন। রিসেন্ট হচ্ছে থাইলাইসিন নিয়ে হয়তো কিছু কথাবার্তা আপনারা শুনে থাকতে পারেন, প্রিভিয়াসলি অনেকেই হচ্ছে যে শুনেন নাই, ঠিক আছে? তো এটা কি বলছে, দ্য এক্সটিং থাইলাইসিন, মানে এখানে বিলুপ্তির কথা বলছে, মানে অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। অলসো নোন অ্যাজ তাসমেনিয়ান টাইগার, অর্থাৎ আমাদের আইডিয়া হয়ে গেছে এই থাইলাইসিন একটা অ্যানিমেল, ঠিক আছে? তাহলে আমাদের পুরা প্যাসেজটা এই থাইলাইসিন অ্যানিমেলের উপর ভিত্তি করে। এখন এই যে যে অ্যানিমেল, এটা ডেসক্রিপটিভ প্যাসেজ, তো আমাদের এই যে যে থাইলাইসিন, একে আমাদের সাথে প্রথম প্যারাগ্রাফে ইন্ট্রো করায় দিবে। এর ক্রমবিন্যাসগুলো হবে কি, প্রথমে আমাদের এর পরিচয়, এটা কি এনে বলছে কি এক্সটিং থাইলাইসিন মানে বিলুপ্ত হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে যে আমাকে এই থাইলাইসিন গুলা কি, এনিমেলটাকে পরিচয় করাই দিবে, ঠিক আছে? এনিমেল। এখন আপনি কানেক্ট করেন, আপনি যদি একটা গরুর রচনা লিখেন, গরু কি একটা এনিমেল, তো আপনি এটা শুরু করেন কি দিয়ে, ডেফিনেশন বা ইন্ট্রোডিউসিং দ্য কাউ টু আদার, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ঠিক আছে? আপনি হচ্ছে যে কাউকে গৃহপালিত প্রাণী হিসেবে পরিচয় করায় দিলেন সবার কাছে, ঠিক আছে? সো যে কোনো জিনিসের একটা ফর্ম বা ট্রেন্ড বা প্রোগ্রেশন, ট্রেন্ড থাকে। সো এই যে যে প্যারাগ্রাফ প্যাসেজটা, এটারও তো ট্রেন্ড আছে। তো এই ট্রেন্ডে প্রথমেই থাইলাইসিনকে আমাদের কাছে পরিচয় করায় দেওয়া হবে। দেন হচ্ছে যে ক্রমবিন্যাস হবে, থাইলাইসিনের ফুড হ্যাবিট, থাইলাইসিন কোথায় বাস করে, কোথায় বাস করতো, কিভাবে এদের ফুড হ্যাবিট, দেন হচ্ছে যে কিভাবে এটা তো এক্সটিংক্ট হয়ে গেছে, তো এখানে কিভাবে এক্সটিংক্ট হইলো, কেন হইলো, এইটার পিছের কারণ কি, মানে কি কেন এরা বিলুপ্ত হয়ে গেল, বিলুপ্তিতে কাদের অবদান বেশি, বা হচ্ছে যে এটা এদের রক্ষায় কোনো অ্যাক্টিভিটি ছিল কি না, এই জিনিসগুলা হচ্ছে যে পুরা প্যাসেজ জুড়ে থাকবে। এখন বলতে পারেন যে ভাই আমি কিভাবে একটা হেডিং দেখে হচ্ছে যে এই জিনিসগুলা কানেক্ট করব। আপনি যখন 10টা প্যাসেজ পড়বেন তখন আপনার আইডিয়া হয়ে যাবে। আর 10টা প্যাসেজ না, আপনি থাইলাইসিন না, আপনি আমাদের লোকাল রয়্যাল বেঙ্গল টাইগার সম্বন্ধে জানেন, তো আপনি যখন একটা রয়্যাল বেঙ্গল টাইগার সম্বন্ধে এত বড় একটা প্যাসেজ লিখবেন, তখন আপনি কিভাবে আপনার ধারাবাহিকতা বা শুরু কিভাবে করবেন, কি কি জিনিস আপনি ইনক্লুড করতে পারেন, যে জিনিসগুলো করতে পারেন এই প্যাসেজও সেম জিনিসই থাকবে, 19 আর 20, এর থেকে বেশি কিছু না। হয়তো আপনি 18 করছেন, এই প্যাসেজে 20 আছে, এর থেকে বেশি কিছু না, ঠিক আছে? এরকমই জিনিস। এটা হচ্ছে যে প্রথম কাজ, যে হেডিং এবং সাব হেডিং দেখে প্যাসেজ সম্বন্ধে আইডিয়া করে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স এটাকে কানেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যে আমরা এই কোশ্চেনগুলা ব্যাকওয়ার্ড মেথডে সলভ করব, অর্থাৎ প্যাসেজে আগে আমরা পড়তে যাব না, এই প্যাসেজ আগে পড়তে যাব না, আমরা হচ্ছে কোশ্চেন আগে পড়ব, কোশ্চেন আগে পড়ব, দেন হচ্ছে প্যাসেজে যাব। কারণ কোশ্চেনকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম মেজর, একটা হচ্ছে টাইপ 1 বা টাইপ এ বা 1, যেটাই বলেন, যারা হচ্ছে অর্ডার সিকোয়েন্স মেনটেন করে, আর টাইপ 2 বা বি, যেটা হচ্ছে অর্ডার সিকোয়েন্স মেনটেন করে না। এটা হচ্ছে টাইপ 2 কোশ্চেন, এবং এটা হচ্ছে যে লিস্ট অফ হেডিং, লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফাইড কোশ্চেন, এই 3 ধরনের কোশ্চেন। বাকি সব কোশ্চেন টাইপ 1 কোশ্চেন। আর একটা মাঝামাঝি টাইপের কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি, ডায়াগ্রাম লেভেলিং, সেটা এটা আর এই দুইটার মাঝামাঝি থাকে, অর্থাৎ ডায়াগ্রাম লেভেলিং কোশ্চেন যদি 6টা থাকে, 4টা অর্ডার ফলো করে, 2টা
ডিসঅর্ডার অর্ডার ব্রেক করে। ঠিক আছে, সো এটা আমাদের ডায়াগ্রাম লেভেলিংটা। তাহলে এই যে যে কোশ্চেন প্যাটার্ন এটা আমরা জানলাম। এখন এখানে দেখব যে কি কি কোশ্চেন আছে। এখানে ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে, এখানে হচ্ছে কি নট কমপ্লিশন। এখানে দেখেন রিডিং এ যত গ্যাপ আছে, এখানে রিডিং এ দুই ধরনের গ্যাপ দেখবেন। একটা হচ্ছে যে গিভেন ফ্রেজেস, অর্থাৎ আপনার এখানে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, এখানে গ্যাপটা থাকবে। আর একটা হচ্ছে ডিরেক্ট, হচ্ছে যে শুধু গ্যাপ দেয়া থাকবে। ঠিক আছে, এখন নাম ভিন্ন হইতে পারে। এটা নাম এটা বিভিন্ন নামে ডাকা হইতে পারে। এটা নোটস, সামারি, টেবিল, সেন্টেন্স, যে কোনো নামে ডাকা হোক না কেন, এটা সলভিং মেথড সেম। মানে একই মেথডে সব সলভ করা যায়, শুধু এইটা ব্যতীত উইথ গিভেন ওয়ার্ডস, যেগুলা গিভেন ওয়ার্ডস দেয়া থাকে ওইটা বাদে বাকি সব গ্যাপ একইভাবে করা যায়। এটা টাইপ 1 কোশ্চেন। ঠিক আছে, এই গ্যাপের ক্লাসটা কালকে পার্টে পড়বে। আজকে হচ্ছে যে আমাদের ট্রু ফলস নট গিভেন। এটা যদি বলেন যে আমরা কোন কোশ্চেনটা আগে করব, অবশ্যই গ্যাপ ফিলিংসটা আগে করব, এটা হওয়ার চান্সেস বেশি থাকে। এখন তাহলে আমরা এটা না করে ওইটাই যাচ্ছি কেন? কারণ হচ্ছে যে আমি আমরা গ্যাপ ফিলিংস নিয়ে প্রচুর কথাবার্তা বলছি, এখানেও সেম টাইপের কথাবার্তা, নতুন কোনো ইস্যু নাই। যে ইস্যুগুলো আছে ওটা বলবো। ঠিক আছে, সো এইটা আমাদের নতুন টাইপের কোশ্চেন। লিসেনিং এর যে গ্যাপ ফিলিং এর রুলস ওরকমই সিমিলার টাইপেরই এখানে। সো এটা কালকে করব বা নেক্সট ক্লাসে। এখানে হচ্ছে যে এটা নতুন, এবং এটা হচ্ছে যে আমাদের মেজর টাইপের কোশ্চেন, অলমোস্ট সব পরীক্ষায় থাকে। মানে আপনি ধরে নিয়ে যায় যে আপনি অ্যাটলিস্ট 5টা ট্রু ফলস নট গিভেন অথবা 5টা ইয়েস নো নট গিভেন কোশ্চেন পাবেন। আর কপাল ভালো হইলে দুইটাই পাইতে পারেন। প্রথম প্যাসেজে ট্রু ফলস নট গিভেন এবং থার্ড প্যাসেজে ইয়েস নো নট গিভেন পাইতে পারেন। ঠিক আছে, এটা টাইপ 1 কোশ্চেন। এখন এই কোশ্চেনগুলা সলভ করার দুইটা টেকনিক্স আছে। একটা হচ্ছে স্ক্যানিং মেথড, আর একটা হচ্ছে স্কিমিং মেথড। কারণ স্কিমিং মেথডে হচ্ছে যে আমাদের প্যাসেজে গিয়ে একটু বেশি পড়া লাগে, আর স্ক্যানিং মেথডে হচ্ছে যে স্পেসিফিক ইনফরমেশন খুঁজে ডিরেক্ট অ্যান্সার নেওয়া যায়। আর স্কিমিং মেথডে হচ্ছে যে সামারি থেকে অ্যান্সার নিতে হয়। ঠিক আছে, দুইটার পার্থক্য বুঝছেন? এটা হচ্ছে যে এক্সাক্ট সেম অ্যান্সার থাকে, ওটা জাস্ট খুঁজে আনতে হয় স্ক্যানিং। স্কিমিং এ হচ্ছে যে সামারি থেকে অ্যান্সার নেওয়া লাগে, অর্থাৎ মানে পড়ে, মানে দ্রুত পড়ে সামারি নিয়ে অ্যান্সার করা লাগে। ঠিক আছে, তো টাইপ 1 কোশ্চেনগুলা, টাইপ 1 কোশ্চেনের যে কোশ্চেন আছে এটার মধ্যে এমসিকিউ ব্যতীত বাকি সব কোশ্চেন স্ক্যানিং এর মাধ্যমে সলভ করা যায়। অর্থাৎ স্পেসিফিক কোশ্চেন সার্চ করে, ইনফরমেশন সার্চ করে আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে, সো এটা আমরা স্ক্যানিং এর থ্রুতে করব। এখন এই স্ক্যানিং করার জন্য আমাদের কি করতে হবে? স্ক্যানিং করার জন্য প্রথমেই হচ্ছে যে কোশ্চেন থেকে আমাদের একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে যে আমরা প্যাসেজে এটার লোকেশন নেভিগেট করতে পারবো। এখন এই কিওয়ার্ড সিলেক্ট করার জন্য হচ্ছে যে আমরা প্রথমে যে জিনিসগুলা ওয়ার্ড নিব কোশ্চেন থেকে, সেটা হচ্ছে কোশ্চেনে যদি কোনো নিউমেরিক্যাল ফিগার ডাটা থাকে, ওইটা ওইটা আমরা পিক করার চেষ্টা করব। কারণ নিউমেরিক্যাল ফিগার কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আর এই
তো আমরা এই নিউমেরিক্যাল ফিগারটা যদি কোনো কোশ্চেনে থাকে ওকে কিওয়ার্ড হিসেবে নিব। যদি এটা না থাকে দেন হচ্ছে যে আমরা এখানে আবার ডেটও আছে, ডেট, ঠিক আছে, ডেটও এটার সাথে। যদি নিউমেরিক্যাল ফিগার না থাকে দেন আমরা পিক করব প্রপার নাউন, ঠিক আছে, প্রপার নাউন পিক করতে হবে কিওয়ার্ড হিসেবে। যদি হচ্ছে যে, ভাই হ্যাঁ, ভাই রিডিং এ কত পাইলে 6.5? 26, আপনাদের জন্য 26 থেকে 29। ঠিক আছে ভাই। কোথায় ছিলাম আমরা? প্রপার নাউন সিলেক্ট করতে। প্রথমে নিউমেরিক্যাল ফিগার দেন হচ্ছে প্রপার নাউন। এখন এই দুইটা যদি কোনো কোশ্চেনে না থাকে তখন হচ্ছে আপনি কি নিবেন কোশ্চেনটা, তাই উত্তর হচ্ছে তখন হচ্ছে যে আপনি ওই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকে ওই নাউনটাকে নিবেন, যে ভার্বটা থাকে ওই ভার্বটাকে নিবেন, এবং এর সাথে যে যদি অ্যাডজেক্টিভ থাকে এই অ্যাডজেক্টিভ, তখন তিনটা সাবজেক্ট হিসেবে যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই তিনটা দিয়ে হচ্ছে যে তিনটা ওয়ার্ড একসাথে নিয়ে লোকেশন ফাইন্ড আউট করতে হবে। এখন বলতে পারেন ভাই যে আমি তিনটা ওয়ার্ড কেন নিব? সবাই তো একটা ওয়ার্ডের কথা বলে, সবাই একটা ওয়ার্ড, তো আপনিও যে কোনো একটা ওয়ার্ড বলেন। এই যে যে এই দুইটা যদি না পান দেন তিনটাই নিবেন। কেন তিনটা নিবেন? ধরেন ওই যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সের যে নাউন, এটা কঠিন প্যারাফ্রেজ হয়েছে, আপনি ধরতে পারেননি, রিডিং এ প্যারাফ্রেজিং হবে। ভার্ব যেটা, এটা হার্ড প্যারাফ্রেজিং হয়েছে, আপনি ধরতে পারেননি। এখানে অ্যাজেক্টিভটা, অ্যাজেক্টিভ একটু নর্মাল প্যারাফ্রেজিং, আপনি ধরে ফেলতে পারছেন, ঠিক আছে। তো আপনি যদি শুধু সাবজেক্ট নিয়ে যাইতেন আবার ফিরে এসে আবার খুঁজতে যাইতেন, যদি শুধু ভার্ব নিয়ে যাইতেন আবার ফিরে এসে আবার খুঁজতে যাইতেন, ঠিক আছে, দেন আপনি অ্যাডজেক্টিভ দিয়ে লোকেশন ফাইন্ড আউট করতে পারছেন, ঠিক আছে। সো তিনটা একসাথে নিয়ে যাইতে হবে কারণ প্যারাফ্রেজিং গুলা একটু ডিফিকাল্ট লেভেলের হয়। এ কারণে হচ্ছে যে আমাদের তিনটা নিয়ে যাইতে হবে যাতে আমাদের টাইম ওয়েস্ট কম হয়, ঠিক আছে। এটা হচ্ছে কিওয়ার্ডস, অর্থাৎ প্যাসেজে এটার লোকেশন নেভিগেট করার সিস্টেম। সো ট্রু ফলসের জন্য আমাদের প্রথম কাজ হবে যে নেভিগেট করার জন্য কিওয়ার্ড সিলেক্ট করা, ঠিক আছে। দেন ট্রু ফলস নট গিভেনে অধিকাংশ ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা আমি বোঝাচ্ছি। আগে হচ্ছে ইন জেনারেলি বলি এবং ভুলটা কোথায় করে সেটাও বলি। দেখেন, আমরা আগে কোশ্চেনে দেখব কোনো এক্সট্রিম ওয়ার্ড মানে মডিফায়ার রিলেটেড আছে কিনা, এবং মডিফায়ার রিলেটেড থেকে ওইটাকে মেইন যে সাবজেক্ট বা মেইন যে ভার্ব এই দুইটাকে মডিফাই করতেছে কিনা। ভালোভাবে শুনবেন, উম, যারা যারা আছেন, এই জিনিস ট্রু ফলস নট গিভেন আপনার 5 থেকে 7টা থাকবেই, থাকবেই, এবং এটা অনেকেই ক্লিয়ার হইতে পারে না, এক্সাম দিয়ে চলে আসে তারপরেও ক্লিয়ার হইতে পারে না। কেন ক্লিয়ার হইতে পারে না? কারণ কনসেপ্ট ক্লিয়ার না। আমরা এই প্রথম যে
ওয়ার্ড সিলেক্ট করব, সেটা তো নেভিগেট করার জন্য। দেন আমরা দেখব হচ্ছে যে কোশ্চেনে কোনো মডিফায়ার আছে কিনা, এবং ওই মডিফায়ার সাবজেক্ট যে নাউন, ওকে মডিফাই করতেছে কিনা। মেইন যে ভার্ব, একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকবে, এখানে নাউন ফ্রেজ বা ক্লজের মধ্যেও ভার্ব থাকে, ওই ভার্বগুলোর দিকে তাকানো যাবে না। আপনার হচ্ছে যে ওই সেন্টেন্সটার যে মেইন ভার্ব, ওইটার কে মডিফাই করতেছে কিনা, এই দুইটা জিনিস ইস্যু দেখবেন, যে সেন্টেন্সে মডিফায়ার আছে কিনা, এবং এই মডিফায়ার মেইন যে ভার্ব, এই ভার্ব মেইন যে সাবজেক্ট একে, বা হচ্ছে অ্যাডজেক্টিভ, মেইন যে অ্যাডজেক্টিভ থাকে, সব সময় তো থাকবে না সেন্টেন্সে, তবে যদি থাকে ওই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতেছে কিনা। ঠিক আছে, যদি থাকে এবং তাকে মডিফাই করে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডগুলা, তখন আমরা প্রথমে প্যাসেজে গিয়ে হচ্ছে যে ওই মডিফায়ারকে খুঁজবো। কিভাবে খুঁজবো? সিনোনিম আকারে, অ্যান্টোনিম আকারে। অর্থাৎ ওই মডিফায়ারের যে অর্থ, ওইটা যদি সমর্থকভাবে যদি থাকে, তাহলে হচ্ছে সত্য। যদি ওইটা বিপরীতার্থকভাবে থাকে, কন্ট্রাস্ট ফর্মে, তাহলে ফলস। আর যদি ওই মডিফায়ার রিলেটেড কোনো ইনফরমেশন, মানে সিনোনিম, অ্যান্টোনিম কোনো আকারেই নাই, তখন হচ্ছে নট গিভেন। যদিও বাকি অংশ হুবহু থাকে, তাহলেও নট গিভেন। জাস্ট ওয়ান ওয়ার্ড মিসিং, নট গিভেন। জাস্ট ওয়ান ওয়ার্ড মিসিং, নট গিভেন। এই জন্য হচ্ছে যে ক্লিয়ারলি বুঝতে হবে যে এই যে মডিফায়ার রিলেটেড যে ওয়ার্ডগুলা, এই রিলেটেড যদি কোশ্চেনে থাকে, এবং কোশ্চেনে থেকে প্যাসেজে গিয়ে যদি ওই রিলেটেড কোনো সমার্থক বা বিপরীতার্থকভাবে কোনো কোশ্চেন না থাকে, ওটা নট গিভেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি, মানে এক্সট্রিম ওয়ার্ডটা যে ওয়ার্ড মডিফাই করবে। হুম হুম। এখন এটা হচ্ছে যে মডিফায়ার, যদি আপনার এই যে যে এক্সট্রিম ওই মডিফায়ার রিলেটেড ওয়ার্ডগুলা আছে, ঠিক আছে, এখন যদি থাকে তাহলে গিভেন হয়ে গেল। যে কোনোভাবে থাকলেই গিভেন, এটা সমার্থকভাবে থাকলেও গিভেন, বিপরীতার্থকভাবে থাকলেও গিভেন। এখন এটা গিভেন হওয়ার পর এটা সত্য হবে না মিথ্যা হবে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে এটার যে সাবজেক্ট থাকবে, এটার যে ভার্ব থাকবে, এটার যে অ্যাডজেক্টিভ থাকবে, এটার যে অবজেক্ট থাকবে, এগুলার সেম মিনিং থাকতে হবে। এই চারটা জিনিসের সেম মিনিং থাকতে হবে। অর্থাৎ সাবজেক্ট যেটা ছিল সেটা সেম অর্থ শো করবে, প্যারাফ্রেজিং হইতে পারে কিন্তু সেম অর্থ শো করবে। ভার্ব প্যারাফ্রেজিং হইতে পারে কিন্তু সেম মিনিং শো করবে। অ্যাডজেক্টিভ প্যারাফ্রেজিং হইতে পারে, সেম মিনিং শো করবে। অবজেক্ট প্যারাফ্রেজিং হইতে পারে কিন্তু সেম মিনিং শো করতে হবে। যদি এই যে চারটা ঘটনাই একই সাথে সত্য হয়, মানে ফিল আপ করে, দেন হচ্ছে যে এটা ট্রু। চারটার কোনো একটা যদি বিপরীত ইনফরমেশন শো করে, ধরেন তিনটা ঠিক আছে, এই সাবজেক্ট ঠিক আছে, অ্যাডজেক্টিভ ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, ভার্বটা অপোজিট মিনিং শো করতেছে, দেন এটা ফলস হবে। ঠিক আছে, বুঝতে হবে। বুঝতে পারছেন? প্রথমে আপনি এটা ডিটারমাইন করলেন যে এটা গিভেন, দেন হচ্ছে যে ট্রু ফলস নট, মানে হচ্ছে ট্রু অর ফলস আইডেন্টিফাই করলেন, এটা ইস্যু। এরপরে আসেন, যদি কোনো সেন্টেন্সে মডিফায়ার না থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখব?
কিভাবে নট গিভেন দিব প্রথমেই দেখব। প্রথমে দেখব হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব এই দুইটা মেইন ইস্যু। সাবজেক্ট প্লাস ভার্ব, যদি কোনো সেন্টেন্সে ইয়া না থাকে, মডিফায়ার রিলেটেড ওয়ার্ড না থাকে, আপনি এই যে সাবজেক্ট ভার্ব, কিছু ক্ষেত্রে যদি অ্যাজেক্টিভ থাকে সেক্ষেত্রে অ্যাজেক্টিভ, তবে মেইনলি হচ্ছে এই দুইটা, এই দুইটার কোনো একটা যদি মিসিং থাকে, মিসিং মিন্স হচ্ছে সিনোনিম অর অ্যান্টোনিম, অর্থাৎ সমার্থক বা বিপরীতার্থক কোনোভাবেই নাই, যে কোনো একটা যদি মিসিং থাকে সেই ক্ষেত্রে নট গিভেন দিয়ে দিব। ঠিক আছে, যদি মডিফায়ার না থাকে, অর্থাৎ আমাদের সাবজেক্টটা মিসিং, নট গিভেন, আমাদের ভার্বটা মিসিং, নট গিভেন। এখানে মিসিং বলতে বোঝাচ্ছি যে এটা সেম অর্থ বা অপোজিট অর্থ প্রকাশ করে এরকম কোনো ভার্বই নাই, এরকম কোনো সাবজেক্টই নাই, তাহলে নট গিভেন। এবং মাঝে মাঝে যদি ওই সেন্টেন্সটায় অ্যাজেক্টিভ থাকে সেক্ষেত্রে অ্যাজেক্টিভ, যদি টোটালি মিসিং থাকে তাহলেও নট গিভেন। স্পেশালি এই দুইটাই, যদি কোনো একটা মিসিং থাকে সেক্ষেত্রে এটা নট গিভেন হয়ে যায়। প্রায়ই হচ্ছে সাবজেক্টটা চেঞ্জ করে দেয়, সাবজেক্টটা যখন চেঞ্জ করে দেয় তখন নট গিভেন, অর্থাৎ বাকি অংশ সেম রেখে আপনার সাবজেক্টটা চেঞ্জ করে দিছে, ঠিক আছে, তখন এটা নট গিভেন হয়ে যাবে। বুঝাইতে পারছি? বলেন যে এই যে যে জিনিসটা এটা বুঝছেন কিনা। বুঝছি ভাইয়া। বুঝতে পারছেন? এই খেমিল্লু আপু, জি ভাইয়া। আপনি বুঝছেন? জি স্যার। বুঝতে পারছেন? ঠিক আছে। তো এটা আমরা সলভ করি এখন, প্র্যাকটিক্যালে সলভ করলে আমরা ভালোভাবে বুঝবো আরো যে কি হচ্ছে, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সিগনিফিকেন্ট নাম্বারস, এখানে দেখেন এই যে সিগনিফিকেন্ট, এই যে সিগনিফিকেন্ট নাম্বারস অফ থাইলেসিন, এটা মডিফাই করতেছে সাবজেক্টটাকে। সো প্রথমে হচ্ছে যে আমরা প্যাসেজে দেখব যে এই এই সিগনিফিকেন্ট রিলেটেড ওয়ার্ড আছে কিনা সেটা। ঠিক আছে, যদি এটার সমার্থক বা বিপরীত অর্থক থাকে তখন এটা গিভেন, যদি সমার্থক বা বিপরীত অর্থক ভাবে না থাকে তখন এটা নট গিভেন, যদিও বাকি অংশ হুবহু দিয়ে দেয় তাহলেও নট গিভেন, যদি এই রিলেটেড কথা না বলে। এখন এটার লোকেশন ফাইন্ড আউট করব। আমরা তো প্যাসেজ পড়ি নাই, সো এইখানে একটা নাম্বার দিয়ে আছে, এই নাম্বার দিয়ে হচ্ছে যে আমরা এটার লোকেশন ফাইন্ড আউট করতে পারবো। 1830 দিয়ে হচ্ছে যে আমরা এটার লোকেশন ফাইন্ড আউট করতে পারবো। এখন এখানে এই যে এস, এটা দিয়ে কিন্তু কি বোঝায় জানেন? 1830 ধরেন, এটা দিয়ে এখানে এস, শুধু এস, এর এই সেন্টেন্সের আগে বা পরে কোনো অ্যাজেক্টিভ নাই, লাইক এখানে অন ওয়ার্ড আছে মানে একটা অ্যাজেক্টিভ। তো এই যে নাম্বারটার শেষে এস এবং আগে বা পরে কোনো অ্যাজেক্টিভ নাই, তাহলে শুধু এই এস দিয়ে ডিকেড বোঝাবে মানে 10 বছর। ঠিক আছে, 10 ইয়ার্স। যদি এটার আগে আর্লি থাকে তাহলে এটা দিয়ে হচ্ছে যে 30 বছর, 30 ইয়ার্স, অর্থাৎ আর্লি থাকলে প্রথম 30 বছর বোঝাবে। আর যদি লেট থাকে তাহলে শেষের 30 বছরকে, 70 থেকে 99। আর আর্লি থাকলে 1 to 29।
ঠিক আছে। আর আর্লি বা লেট ব্যতীত অন্য কোনো অ্যাডজেক্টিভ থাকলে ওই অনুসারে, লাইক হচ্ছে এখানে অনওয়ার্ড মিন্স হচ্ছে যে 1830-এর পরবর্তী যে কোনো সময়, এটা অনির্দিষ্ট যে কোনো সময়কে বোঝাইতে পারে। ঠিক আছে। তো প্রথম হচ্ছে যে আমরা এই সিগনিফিকেন্ট নাম্বারের দেখব। যদি এই সিগনিফিকেন্ট নাম্বারের অর্থ কি? একটা বড় সংখ্যা বা এখানে বোঝাচ্ছে হ্যাঁ, যে বড় সংখ্যা বোঝাচ্ছে। তো আমাদের প্যাসেজে বড় সংখ্যা রিলেটেড কথা বলছে কিনা, এটা আমরা প্যাসেজে গিয়ে দেখব যে বড় সংখ্যা রিলেটেড কথা বলছে কিনা। যদি আগে তো বলে এইটি থাকে, থার্টিস খুঁজবো না ভাইয়া? হুম, আগে তো এইটি থার্টিস খুঁজবো, 1830s। ওইটা তো খুঁজবো, ওইটাতে তো খুঁজবো লোকেশন ফাইন্ড আউট করার জন্য। বুঝছি কিন্তু বুঝছি। কিন্তু হচ্ছে যে এক্সপ্লেইন করি কিভাবে সত্য কিভাবে মিথ্যা হবে, এটা এক্সপ্লেইন করি। যদি এই এই রিলেটেড কথা থাকে তাহলে এটা সমার্থক বা বিপরীত অর্থক যে কোনো ভাবে থাকলে এটা গিভেন। দেন যদি হচ্ছে যে এই নাম্বারটা বিপরীত নাম্বার শো করে, মানে সংখ্যায় কম থাকে, তাহলে এটা মিথ্যা। যদি অধিক সংখ্যক উল্লেখ করে তাহলে এটা সত্য। বা এখানে যদি কোনো একটা ভার্বটা চেঞ্জ হয়ে যায় তাহলেও মিথ্যা। এখানে থাইলাইসিন আর কিল্ড বাই হিউম্যান, এখানে হিউম্যানের পরিবর্তে অন্য কেউ যদি হত্যা করে থাকে তাহলেও মিথ্যা। মানে আমাদের সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, অবজেক্ট সবগুলার সেম থাকা লাগবে, তাহলেই সত্য হবে। ঠিক আছে। কোনো একটা যদি ও বিপরীত শো করে তখন ফলস হবে। এখন এই যে 1830s দিয়ে এটা লোকেশন খুঁজে পাওয়া যাবে। 1830s দিয়ে লোকেশন খুঁজেন তো কোথায় আছে? পাইছি ভাইয়া। কোথায়? এটা হচ্ছে গিয়ে শুরু হচ্ছে দ্য ড্রামাটিক ডিক্লাইন অফ দ্য থ্যালাসাইন, মেবি হচ্ছে এই যে হচ্ছে পাঁচ যেখানে নাম্বার লোকেশন, এই যে প্যারাতে, পাওয়া পাঁচ গেছে, এই নাম্বার যে প্যারাতে। হুম। যেখানে লোকেশন খুঁজে পাবেন ওইখানে যেখান থেকে শুরু হবে ওখান থেকে আপনি হচ্ছে শুরু করবেন ওই সেন্টেন্সটা যেখান থেকে শুরু হয়েছে। দ্য ড্রামাটিক ডেক্লাইন, ড্রামাটিক ডেক্লাইন মিন্স হচ্ছে ওখানে এখানে এই যে যে নাম্বার রিলেটেড কথা অলরেডি বলে ফেলছে। ওখানে কি ছিল কোশ্চেনে? কোশ্চেনটা, সিগনিফিকেন্ট নাম্বার অফ থ্যালাসাইন ওয়ার কিল্ড হ্যাঁ বাই হিউম্যানস। হ্যাঁ, তো এই যে যে সিগনিফিকেন্ট, ওইটা প্যারাফ্রেজিং হয়েছে ড্রামাটিক, ড্রামাটিক দিয়ে। ঠিক আছে, ড্রামাটিক দিয়ে। ঠিক আছে। এই দ্য ড্রামাটিক ডেক্লাইন, আর ওখানে হচ্ছে কিল্ড, এটা ঘোরাই দিছে, ওই পাশটাকে এই পাশে আনছে। ঠিক আছে। অফ দ্য থাইলেসিন ইন তাসমেনিয়া হুইচ বিগান ইন 1830s and continued for a century। অর্থাৎ এই যে যে মানে এদের যে হত্যা বা হচ্ছে যে এদের, এখানে এই হত্যাই বলতে হবে কারণ হচ্ছে যে ওখানে কিল্ড বলছে, সেটার প্যারাফ্রেজিং এখানে ডেক্লাইন দিছে, মানে সেম অর্থ শো করার জন্য এটা করছে। এটা শুরু হয়েছে হচ্ছে 1830 এবং এটা 100 বছর যাবৎ চলছে। Is generally attributed to relentless effort of sheep farmers and bounty hunters with shotgun। এই যে এখানে একটা ফুটনোট আছে দেখেন, এই যে যে এই হত্যা, এই যে হত্যার ঘটনা, দেখবেন যে একটা জিনিস দেখবেন যে কোশ্চেনে সাধারণত সিম্পল সেন্টেন্সে কোশ্চেন করা থাকে, আর প্যাসেজে আইসে ওই সেন্টেন্সটাকে
তিন চারটা ক্লজে ভাগ করে তারপরে হচ্ছে অ্যান্সার করে। ওইখানে সেম অর্থই এখানে দেখেন। এখানে প্রথমে হচ্ছে যে একটা সাবজেক্টের জন্য নাউন ক্লজ বানাইছে, পরে এখানে আরেকটা ক্লজ অ্যাড করছে, দেন মেইন জিনিসটা আনছে এই যে ইজ জেনারেলি অ্যাট্রিবিউটেড টু রিলেটলেস ইফোর্ট অফ শিপ ফার্মার্স। অর্থাৎ এই যে যে সাবজেক্ট, এই যে যে হত্যা, এই হত্যার দায়ভার দেওয়া হচ্ছে কাদের? শিপ ফার্মার্স এবং বাউন্টি হান্টার্স, অ্যান্ড বোথ আর হিউম্যান। ঠিক আছে, বাউন্টি হান্টার্স কি, এখানে ফুটনোট প্যাসেজে যদি কোনো টেকনিক্যাল ওয়ার্ড থাকে ওইটা ফুটনোট ওই প্যারাগ্রাফের নিচে দেওয়া থাকে, এবং ওখানে একটা অ্যান্সার সাধারণত পাওয়া যায়। ঠিক আছে, ফুটনোটের আশেপাশে ওই লাইনে বা ওই লাইনের নিচে বা উপরের লাইনে অ্যান্সার থাকে সাধারণত। বাউন্টি হান্টার্স পিপুল হু আর পেইড এ রিওয়ার্ড ফর কিলিং এ ওয়াইল্ড অ্যানিমেল। যদি প্যাসেজে কোনো এরকম টেকনিক্যাল ওয়ার্ডে ফুটনোটস দেয়া থাকে, আপনি যদি না বুঝে থাকেন, আপনি নিচের দিকে তাকাবেন, ওইখানে হচ্ছে যে ডেফিনেশন দেয়া থাকবে ওই ওয়ার্ডের। বুঝতে পারছেন? সো বাউন্টি হান্টার্স মিন পিপুল হু আর কিল্ড অ্যানিমেল ফর এ কি ফর মানি, বা এটার মিনিং অনেক মিনিং থাকতে পারে। বাউন্টি হান্টার্স মিনস হচ্ছে যারা ফেরারি আসামিকে ধরায় দেয়, এদের বাউন্টি হান্টার্স বলা হয়। এখানে কোন হিসাবে ইউজ হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে যে ওই যে যারা টাকা নিয়ে প্রাণী হত্যা করছে তাদের বাউন্টি হান্টার বলছে। সো তাহলে এই এটা সত্য নাকি মিথ্যা? সত্য ভাইয়া। এটা ট্রু। যেহেতু 100 বছর ধরে করছে তাহলে অবশ্যই একটা বড় নাম্বার না। 100 বছর? পাগল, মাথা ফাটা গেল। মানে এখানে সিগনিফিকেন্ট নাম্বার আর ওখানে ড্রামাটিক ডেক্লাইন, মানে এখানে অনেক সংখ্যক হত্যা করছে আর ওইখানে ড্রামাটিক ডেক্লাইন মানে অধিক সংখ্যক কমে গেছে। বোঝো নাই? ড্রামাটিক ডেক্লাইন দিয়ে নাম্বারের হ্রাস বোঝায় বা নাম্বারের উত্থান বোঝায়, এবং এই উত্থানটাকে মানে সংখ্যায়, কেমন সংখ্যায়, 85-তে হুট করে হাফের নিচে নেমে যাওয়াকে ড্রামাটিক ডেক্লাইনিং বলা হয়। মানে বুঝছি। চোখে পড়তেছে তো এটা তো নাম্বারের শো করারই একটা ওয়ার্ড, যে এখানে সিগনিফিকেন্ট নাম্বার, ওখানে ড্রামাটিক ডেক্লাইন। তো তুমি এখানে 100 বছর ধরে করছো, এই লজিক অ্যাপ্লাই করতে যাচ্ছ কেন? হ্যাঁ, যদি ওখানে ড্রামাটিক ডেক্লাইন, ড্রামাটিক উল্লেখ না থাকতো, এই 100 বছর ধরে খুন করলেও তো সেম, এটা নট গিভেন হয়ে যাবে যদি এই এটার প্যারাফ্রেজিং ওয়ার্ড ওখানে না থাকে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। হুম। হ্যালো আক্তার ভাই, কোশ্চেন করেন। বুঝছি ভাইয়া, বুঝছি। ওকে, এরপরে কি আছে? Several thylacine were born in Jews during the late 18s। ঠিক আছে, কি বলছে? অনেক সংখ্যক থাইলাইসিন আর বর্ন জুন ডিউ, এইখানে এই যে যে 1800 দিয়ে এখানে 1800 শেষের দিক বোঝাচ্ছে। এখানে 1870 থেকে 1870 পর্যন্ত টাইমটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই সময়ে অনেক সংখ্যক থাইলাইসিন জুতে জন্মগ্রহণ করছে। তো এটা যেহেতু হচ্ছে যে আমাদের টাইপ 1 কোশ্চেন, সিকোয়েন্স অর্ডার মেনটেন করে, সো এর এই কোশ্চেনের পরে দেখেন এই কোশ্চেনের অবস্থান খুঁজে দেখেন। এখানে পাইছি, এর নিচে দেখেন কোথায় আছে।
সালটা খুঁজে পাবেন তো। এই তো সেকেন্ড প্যারাগ্রাফে ভাই, 1899 যে। হ্যাঁ, এখানে পাইছেন। তো প্রথম লাইনে দেখেন, যেখানে পাওয়া গেছে ওই লাইনটা পড়তে হবে, অন্য লাইন না। There was only one successful attempt to breed a thylacine in captivity at Melbourne Zoo in 1899. সো এখানে হচ্ছে কি বলছে বলেন তো, এটা সত্য নাকি মিথ্যা? পড়ে বুঝেন? এটা তো সত্য হওয়ার কথা মনে হয় নাকি। কেন সত্য হবে? এটা মিথ্যা ভাই। ওখানে ছিল several thylacine are born in zoo during the late 18s, অর্থাৎ ওখানে কোশ্চেন ছিল আমাদের যে ইয়া 1870 থেকে 1899 সময়ে অনেক সংখ্যক থাইলাইসিন জন্মগ্রহণ করছে, ঠিক আছে, চিড়িয়াখানায়। এখন এখানে এই সেন্টেন্স দিয়ে আপনি কি বুঝেন? অনলি অন বলছেন, দেয়ার আর উম, সাকসেসফুল তাহলে আপনি বলেন এটা কি হবে? ফলস। এই কেমিলি বলেন তো এটা কি হবে? স্যার ফলস। কেন ফলস হবে? স্যার কোয়েশ্চনে হচ্ছে সেভারাল ছিল, হুম, এখানে হচ্ছে অনলি ওয়ান। অনলি ওয়ান বলছে, তাই তো। অনলি ওয়ান কি বলছে পড়েন, অনলি ওয়ান অনলি কি? ওয়ান সাকসেসফুল অ্যাটেম্পট টু হ্যাঁ, ব্রিড। তো এখন আমি আপনাকে বলি, অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্পট। একটা অ্যাটেম্প মানে কি? প্রচেষ্টা। এখন মানে আমি একটা অ্যাটেম্প নিলাম, এই অ্যাটেম্পে আমি 1000 গরু নিলাম টু ব্রিড, অর্থাৎ 1000 গরুকে হচ্ছে যে ব্রিড করার জন্য নিলাম। ওখান থেকে একটা সিঙ্গেল অ্যাটেম্প, কিন্তু এক 1000 গরু থেকে আমি 800 ব্রিড করাইতে পারলাম। তো এখানে 800 কি অনেক নাম্বার না? তো একটা সিঙ্গেল অ্যাটেমে কি অধিক সংখ্যক থাইলাইসিন জন্ম নিতে পারে না? আমি হচ্ছে যে জিনিসটা ক্লিয়ার বুঝেন কিনা সেটা, মানে রিডিং এর মিনিংটা ঠিকভাবে বুঝেন কিনা এটা। এখানে কি বলছে, দেয়ার ওয়াজ অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্প টু ব্রিড। এখানে একটা সাকসেসফুল অ্যাটেম্প হয়েছে, একটা সাকসেসফুল অ্যাটেম্পটে মানে একটা প্রচেষ্টায় অনেক থাইলাইসিন জন্ম নিতে পারে না। কি আক্তার ভাই, এই এরা বাকিরা কি ঘুমাচ্ছে নাকি পারে কোশ্চেন? পারে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, পারে। এই সাজিদ কথা কও না কেন? থ্যালাইসিস ইন ক্যাপটিভিটি। হুম, বলতেছি এই জন্য শুনতে। শুনতেছো? তাহলে এটা কি হবে, সত্য না মিথ্যা হবে? এখানে এই যে যে ছোট্ট একটা লেটার এ আছে, এ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি একটা এটার ভয় দিকে বলতে তাকান। পারতেছি না। এ এখানে থ্যালাইসিস। এ থায়ালাইসিন মানে একটা থায়ালাইসিনের জন্ম দিছে একটা অ্যাটেম, সাকসেসফুল অ্যাটেম একটা, কিন্তু সেই অ্যাটেমে মাত্র একটাই জন্ম নিছে, কিন্তু আমাদের কোশ্চেন ছিল অধিক সংখ্যক। সো এটা বাকি সব কিছু সাবজেক্ট, ভার্ব, সব কিছু ঠিক আছে, জাস্ট অ্যাজেক্টিভে আইসে কমে গেছে, মানে অধিকের পরিবর্তে একটা, মানে একটা বিপরীত জিনিসও করছে। সো এটা মিথ্যা, ঠিক আছে। গ্রামার দিয়ে এটা করাই দিচ্ছি যাতে ভুল কম হয়। তাহলে বুঝছেন এটা? এরপরে দেখেন, এই জিনিসটা এই যে শুরু হচ্ছে যে এই এই ইয়া কাকে ধরবো, এই যে সুপার নাউন আইছে। সাজিদ, সাজিদ, সাজিদকে ধরবো। সাজিদ, এই সেন্টেন্সটার সাবজেক্ট কি পড়ে বলো তো সাজিদ।
about the thymus. Surprised. Surprised the valve. The thymus in surprise. কেউ এই আছেন এত সাজিদ, এত টাইম নিলে হবে? ভাই আমি তো শুনি নাই, আমি হচ্ছে নেটওয়ার্ক ডিস্টার্ব হয়েছিল এই জন্য কি প্রশ্ন করছেন ওটা শুনি নাই। আমি আমি তো ভাবতেছি হচ্ছে আমার মোবাইলে হয়তো সমস্যা। কোশ্চেন করছি হচ্ছে যে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? এই জন সেন্টেন্সের গোল্ড। জন গোল্ডস, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে ভুলটা করে স্টুডেন্টরা। ভালো করে খেয়াল পড়ো। রাখছেন? আর জন গোল্ডস প্রেডিকশন। মেইন সাবজেক্ট বলো। প্রেডিকশন। প্রেডিকশন সাবজেক্ট, মেইন সাবজেক্ট। জন গোল্ড সাবজেক্ট হওয়া আর প্রেডিকশন সাবজেক্ট হওয়া এক জিনিস? বলো। নো নো। মানে জন গুল্ডের মতবাদ আর জন গুল্ড হচ্ছে মতবাদ দেন, দুইটা কিন্তু ভিন্ন কথা। এই যে এখানেই এই ছোট ছোট জিনিসে মার খেয়ে বসবেন তো, এই ছোট জিনিসগুলাই তো মার খেয়ে বসবেন। এই যে এখানে জন গুল্ডস প্রেডিকশন, এখানে ভার্ব কি? অ্যাবাউট দ্য থাইলাইসিন সারপ্রাইজ সাম বায়োলজিস্ট। এখানে জন গুল্ডস প্রেডিকশন মেইন ভার্ব হচ্ছে সারপ্রাইজ, অবজেক্ট হচ্ছে সাম বায়োলজিস্ট, এটা অ্যাডজেক্টিভ, এটা অবজেক্ট, ঠিক আছে। সো এখানে কোনো ইয়া নাই, এক্সট্রিম ওয়ার্ড নাই। সো আমরা এটার দেখবো যে সাবজেক্ট ঠিক আছে কিনা। যদি সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডজেক্টিভ ঠিক থাকে, মানে তিনটাই থাকে, সিনোনিম অর অ্যান্টোনিম যে কোনো আকারে, তাহলে হচ্ছে যে আমরা এটা ট্রু মানে গিভেন দিব। যদি কোনো একটা টোটালি মিসিং থাকে, নট গিভেন দিব। কোনো একটা বিপরীত অর্থ শো করলে ফলস দিব। আর কোনো একটা যদি সবগুলা সেম অর্থ সিনোনিম শো করে, তখন এটা ট্রু দিব, ঠিক আছে। সো এখন আমরা এই যে এই নাম দিয়ে এটার লোকেশন খুঁজে পাবো, জন গুল্ডস প্রেডিকশন। জন গুল্ড প্রেডিকশন, এই জন গুল্ডকে দিয়ে হচ্ছে যে আমরা লোকেশন ফাইন্ড আউট করতে পারবো। দেখেন তো কোথায় আছে ওর পরে। জন গুল্ডস তো আপনি চোখ ওভার দিয়ে জুর তাকাইলে পরে ভাই, দ্য ফেমাস। পাবেন। এই যে ফেমাস। হ্যাঁ। হ্যাঁ, এখানে দেখেন তো সাবজেক্ট ঠিক আছে কিনা, ভার্ব ঠিক আছে কিনা। পরশু আছে প্রেডিকশন বিপরীতে। হুম জন গুলস আমাদের সাবজেক্ট পরশু কি হবে? প্রেডিকশনটা চেঞ্জ করে পরশু দিয়েছে। হুম ভার্ব। আমাদের সাবজেক্ট কি ছিল? প্রেডিকশন ভাইয়া। প্রেডিকশন। হ্যাঁ, তো এখানে আইসে সাবজেক্ট, ওই 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 রিলেটেড সাবজেক্ট দেখেন তো। ফরসটা ধারণা ফরসটা, প্রেডিকশন হবে না? ফরসটা কি? ফরসটা হচ্ছে এখানে ভার্ব হয়ে গেছে। তো ওখানে ফরস মানে ওখানে কি প্রেডিকশন ছিল সাবজেক্ট, আর এখানে তো জি। হচ্ছে ভার্ব হয়ে গেছে, চেঞ্জ আচ্ছা হয়ে আচ্ছা। গেছে। হুম। চেঞ্জ হয়ে গেছে না, গেল। দেন আপনি আমাদের ওখানে সাবজেক্ট ছিল হচ্ছে প্রেডিকশন, আর এখানে উনি নিজেই সাবজেক্ট হয়ে গেছে। কই সে? এই যে জন গুল্ড ফরস, এখানে তো সে মতবাদ দিচ্ছে, হুম। তার মতবাদ আর সে মতবাদ দিচ্ছে, জিনিস দুইটা ভিন্ন। অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, ভার্ব চেঞ্জ হয়ে গেছে।
ঠিক এই যে আছে, নিচের লাইনে ভাই, নিচের প্যারাতে আছে হয়তো উত্তর। নিচের প্যারায় যেখানে লোকেশন ওইখানে নিচের প্যারায় যাওয়া যাবে না। কি নিচের প্যারায় উত্তর কি বলো? না না, ওইখানেই আছে, হ্যাঁ। নিচের প্যারায় কি দ্য নাম্বারস অফ দি সিঙ্গুলার অ্যানিম্যাল উইল স্পিডিলি ডিমাইশ, এইখানে, এখানে। না ভাই, নিচে ওই যে নর ওয়াজ মাচ কনসার্ন এক্সপ্রেসড বাই সায়েন্টিস্টস। হুম, ওইটা কি আমাদের কোশ্চেন নাকি? কোশ্চেনের লোকেশন যেখানে ওই স্যার। লাইনে যায় অ্যান্সার খুঁজতে হবে। কিওয়ার্ড দিয়ে যেখানে লোকেশন খুঁজে পাবো ওখানেই অ্যান্সার থাকবে, অন্য জায়গায় যাওয়া যাবে না, আশেপাশে যাওয়া যাবে না। আশেপাশে তাকাইলে চোখ তুলে ফেলবানি। এখানে জন গুলস দিয়ে আমরা লোকেশন এই লাইনেই অ্যান্সার। আর এক প্যারাগ্রাফে চলে গেছে, এই লাইনেই অ্যান্সার, এই লাইনে অ্যান্সার। এখন আমাদের সাবজেক্ট চেঞ্জ হয়েছে, ভার্ব চেঞ্জ হয়েছে, অবজেক্ট নাই, অ্যাডজেক্টিভ নাই, তাহলে এটা কি হবে? নট গিভেন। নট গিভেন হবে। ক্লিয়ার কিনা বলেন, নট গিভেন বুঝে না অনেকেই, ক্লিয়ার কিনা সেটা বলেন যে কেন এটা নট গিভেন হলো। জি ভাই, কেন একটু নট গিভেন আরেকটু ভাই ক্লিয়ার করুন। নট গিভেন দেওয়ার জন্য হচ্ছে যে আমরা যখন একটা কোশ্চেন দেখব ওই কোশ্চেনের মেইন জিনিস হচ্ছে যে আমাদের, এটা কেউ ক্লিয়ার ভাবে বলে না, আমি বলতেছি, সাবজেক্টটা দিকে ফোকাস করতে হবে, ভার্বের দিকে ফোকাস করতে হবে মেইনলি। এই দুইটার কোনো একটা যদি হচ্ছে যে টোটালি অমিট থাকে, টোটালি অমিট মিনস হচ্ছে যে এটা কোনোভাবেই নাই, সিনোনিম আকারেও নাই, অ্যান্টোনিম আকারেও নাই, এখানে প্রেডিকশন নাই, এখানে প্রেডিকশন নাই, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে নাই, ঠিক আছে, এখানে, এখানে ভার্ব হিসেবে চলে আসছে। এখানে ভার্বটা সিনোনিম আকারে অথবা অ্যান্টোনিম আকারে যদি থাকে তাহলে হচ্ছে গিভেন। যদি কোনো আকারেই না থাকে, কোনো আকারেই সিনোনিম অথবা অ্যান্টোনিম কোনো আকারেই না থাকে, তখন নট গিভেন। যদি হচ্ছে যে মেইন যে অ্যাডজেক্টিভটা যদি থেকে থাকে কোনো কোশ্চেনে এবং ওই অ্যাডজেক্টিভ অবজেক্টকে হচ্ছে যে মডিফাই করতেছে, তখন এই যে যে অ্যাডজেক্টিভ, এই যে যে অ্যাডজেক্টিভ এটা যদি টোটালি অমিট থাকে, সিনোনিম অর অ্যান্টোনিম কোনো আকারেই না থাকে, টোটালি ওই বিষয়ে কোনো কথাই নাই, তখন নট গিভেন হবে। ক্লিয়ার? জি বুঝতে পারছি। জি ভাই, ক্লিয়ার। সো এখানে এই যে এই জন্যই তো রিডিং পড়াইছি এতদিন, যে সাবজেক্ট ভার্ব যাতে আইডেন্টিফাই করতে পারেন। তো এখানে এই সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এরপরে কি আছে? আর নেক্সট ক্লাস থেকে একটু আর্লি সাথে সাথেই জয়েন করবেন, 9:45 মিন্স 9:45ই। আমি 1-2 মিনিট ওয়েট করে শুরু করে দিব, সবাই 55-10 মিনিট পরে জয়েন করেন, পড়া শুরু করতে দেরি হয়ে যায়। এরপরে কি বলছে? ইন আর্লি ইন আর্লি 19s মেনি সায়েন্টিস্ট, ও এই ওইটা তো হয়েছে, 3 হয়েছে। এরপর এটা ইন আর্লি 1900s many scientists became worried about the possible extinction of the thylacine। এই যে এই কোশ্চেনের অ্যান্সার আপনি তখন দেখাচ্ছিলেন, এই যে এই কোশ্চেনের অ্যান্সার, ইন আর্লি 19s many scientists became worried about the possible extinction of the thylacine। এখানে এটা ওই যে আপনার ওই লোকেশনে ওই যে এই যে এখানে আছে, এই যে আপনি যে বলছেন, এই যে however there seems to have been little public pressure to preserve thylacine, nor was much concern expressed by the scientists at the decline of this species in the decade that followed। এখানে দেখেন ভার্বটা কিন্তু ওখানের সেম ভার্বই রাখছে, মানে প্যারাফ্রেজিং ভার্ব, অর্থ মিনিং একই, কিন্তু এর আগে একটা
নেগেটিভ ওয়ার্ড আছে নর। ওখানে কোশ্চেনে কি ছিল, মানে ওরিড, আর এখানে ওরিডের প্যারাফ্রেজিং কনসার্ন, ঠিক আছে, মানে সেম অর্থ শো করতেছে, কিন্তু এখানে কিন্তু একটা নর আছে, সো বিপরীত। তাহলে এটা কি হবে বলেন তো? ফলস। এটা ফলস হবে। এরপরে এরপরে কি আছে, টিটি ফ্লাইন্স প্রপোজাল, এখানেও কিন্তু সেম জিনিস। টিটি ফ্লাইন্স প্রপোজাল, টিটি ফ্লাইন সাবজেক্ট না। টু রিহোম ক্যাপটিভ থাইলাসিন অন অ্যান আইল্যান্ড প্রুভ টু বি ইমপ্র্যাকটিক্যাল, এখানের ইয়া উম, সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট কোনটা, প্রপোজাল মেইন ভার্বটা কোনটা? রিহোম। রিহোম হ্যাঁ এই হবে। তো রিহোম, পিটাইয়ে হাড় মাংস এক ও করে দেব। প্রুভ 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 হ্যাঁ ভাইয়া, রিহোম। প্রুভ ওই যে প্রুভের। রিডিং খারাপ করে কি জন্য, এই যে এই জিনিসগুলা সম্বন্ধে ক্লিয়ার না। এই যে এই পর্যন্ত তো ক্লজ, এই যে এখান থেকে এই যে টু থেকে এই পর্যন্ত তো ক্লজ, এই যে এই পর্যন্ত নাউন ক্লজ। এখানে ভার্ব হচ্ছে এই যে প্রুভ টু বি। তো এই প্রপোজালটা কি হচ্ছে যে যদি অবাস্তব প্রমাণিত হয়, দেখেন এই যে যে এই পোর্শনটা নিয়ে হচ্ছে যে আপনাকে সেন্টেন্স মেক করে দিবে এই ভার্বগুলা, এই জিনিসগুলা দিয়ে, তখন তো আপনার কাছে মনে হবে যে এটা আসলেতে সত্য, কিন্তু এই সেন্টেন্সে এইটুকুর গুরুত্ব নাই, ধরা যায়। বুঝাইতে পারছি? তো আপনি যখন প্যাসেজে গিয়ে এই অংশ দিয়ে এই মিনিং এর একটা অর্থ পেয়ে যাবেন, তখন তো আইসা গপাত করে এটাকে আপনি সত্য দিয়ে দেবেন, সত্য দিয়ে দেবেন। কিন্তু এই সেন্টেন্সে এই পার্টের অবস্থা, মানে গুরুত্ব কতটুকু এটা তো আপনার বুঝতে হবে নাকি? ও তো সাবজেক্টও না, ও তো হচ্ছে যে মেইন ভার্বের মধ্যেও পড়ে নেই, ও হচ্ছে যে মেইন অবজেক্টের মধ্যেও পড়ে নেই। তাহলে ওই সেন্টেন্সের অবদান কি? ওই সেন্টেন্সের অবদান নাথিং, ঠিক আছে। এখন আমাদের এই ভার্ব প্রুভ মানে হচ্ছে যে সাবজেক্ট, এই প্রপোজালটা যদি হচ্ছে যে আহ, অবাস্তব প্রমাণিত হয় তাহলে হচ্ছে যে সত্য হবে। যদি এই প্রপোজালটা যদি হচ্ছে যে বাস্তবসম্মত হয় তাহলে মিথ্যা হবে। আর যদি এই প্রপোজাল না থাকে, প্রপোজাল এই সাবজেক্ট যদি টোটালি না থাকে, মিথ্যা, মানে নট গিভেন। যদি এই প্রুভ ভার্ব যদি সিনোনিম অর অ্যান্টোনিম কোনো আকারে না থাকে, নট গিভেন। প্র্যাকটিক্যাল ইমপ্র্যাকটিক্যাল যদি সিনোনিম অর অ্যান্টোনিম আকারে না থাকে, নট গিভেন। গিয়ে দেখেন এই টিটি ফ্লাইন দিয়ে লোকেশন খুঁজে পাবেন, এই যে টিটি ফ্লাইন, এই যে এখানে। বলেন কি হবে? নট গিভেন মনে হইতেছে। কেন প্রুভ। নট গিভেন হবে? প্রুভ ভার্ব তো পাইতেছি না ওইরকম। হ্যাঁ ওই প্রুফ ভার্বের কোনো সিনোনিম বা বিপরীত কোনো ভাব নাই, প্র্যাকটিক্যাল ইমপ্র্যাকটিক্যালও নাই, মানে এটা যে প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত বা বাস্তবসম্মত না এরকম কিছু নাই, তো এটা নট গিভেন হবে। সাবজেক্টও চেঞ্জ হয়েছে, ওখানে টিটি ফ্লাইন্স প্রপোজাল ছিল আর এখানে টিটি ফ্লাইন নিজেই সাবজেক্ট হয়ে গেছে। আর এরপর প্রপোজালের সিনোনিমটা কি এক্সেপশন? কেন প্রপোজালের ইয়া এক্সেপশন হবে কেন? আমি জিজ্ঞেস করছি ভাই আমি। প্রপোজাল মানে কি? আহ, প্রস্তাবনা।
প্রশ্ন করো জি। তো এক্সেপশন হবে কেন? এখানে অবশ্যই। প্রস্তাব টিটি ফ্লাইনের প্রস্তাব, আর এখানে টিটি ফ্লাইন নিজে সাবজেক্ট হয়ে গেছে। হি ওয়াজ সাফিসিয়েন্টলি কনসার্ন অ্যাবাউট দ্য স্কেয়ারসিটি অফ দ্য থাইলেসিন টু সাজেস্ট, এখানে নিজেই সাবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং সাবজেক্ট চেঞ্জ হয়েছে, ভার্ব চেঞ্জ হয়েছে, ভার্ব নাই, অবজেক্ট মানে অ্যাডজেক্টিভটা মিসিং। এই যে ভাই যে সাজেস্টিভ প্রপোজালের প্যারাফ্রেজিং হইতে পারে। হ্যাঁ, প্যারাফ্রিজিং হইতে পারে, সেটা সেই জন্যই তো হচ্ছে যে যাতে গর্ত খুঁড়ে ভুল করে এই জন্যই তো দেবে, ওই যে দু একটা ওয়ার্ড ওয়ার্ড ম্যাচ করায় দেবে যাতে ভুল করেন। বুথ, এটা নট গিভেন ক্লিয়ার না, নাহলে বলেন আরো এক্সপ্লেইন করব। ক্লিয়ার ভাই। ওকে, তারপরে কি আছে? তারপরে কি আছে? there are still reasonable number of thylacine in existence when a piece of legislation protecting the species during their breeding season was passed। ঠিক আছে, এখানে দেখেন কি বলছে বলেন তো, এই সেন্টেন্সটার সাবজেক্ট জিনিসগুলা আইডেন্টিফাই করেন তো, যে কি। এ পিস অফ লেজিসলেশন সাবজেক্ট হইতে পারে। এই এই যে এখানে এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার কি হিসেবে বইছে তাহলে, মানে ভার্ব শুরু হয়েছে, দেয়ার আর স্টিল এ রিজনেবল নাম্বার, Reasonable number, reasonable numbers. এটা সাবজেক্ট, এটা দেহ অবজেক্ট। So object. আচ্ছা ঠিক আছে, বুঝলাম, ওইটা এই হচ্ছে যে এই যে দেয়ার দিয়ে ইন্ডিকেট করতেছে ওই নাম্বারটাকে। ঠিক আছে, দেয়ার আর স্টিল রিজনেবল নাম্বার অফ থাইলাইসিন ইন এক্সিস্টেন্স, এটা হচ্ছে যে আপনার সাবজেক্ট। খেলো, এই আসিফ তুমি কথা বলো না কেন? তো এটা অনেক বড়, আমিও বুঝতেছি না। uh, there হুম, are numbers is protecting during their breeding was past. Subject written past. ভাই লিগ্যালাইজেশন প্রোটেকশন এটা হইতে পারে, প্রোটেক্টিং। এ হেৎ, এই যে এখানে এটা এই দেয়ার দিয়ে কারে উল্লেখ করতেছে, এই যে এই নাম্বারটার, এটা সাবজেক্ট, এটা ভার্ব, বাকির এই যে এখানে হচ্ছে যে অস্তিত্ব, ইন এক্সিস্টেন্স, এটা হচ্ছে যে অবজেক্ট, বাকি অংশ এই অবজেক্টে হচ্ছে যে শো করতেছে, বাকি অংশ এই অবজেক্ট সম্বন্ধে অবজেক্টের কমপ্লিমেন্ট শো করতেছে। ঠিক আছে, এখন এই যে সময়টা, যে সময়টা বলছে, যে এখানে সাবজেক্ট হিসেবে কি বলছে, যে এখানে অনেক সংখ্যক মানে উল্লেখ করার মতো একটা সংখ্যা ছিল, সংখ্যার অস্তিত্ব ছিল, কখন? যখন একটা আইন পাশ হয়েছে। ঠিক আছে, তো এটা দেখি, এই যে এখানে পাবেন, আপনি লোকেশন ফাইন্ড আউট করার জন্য লেজিসলেশন প্রোটেক্টিং
তারপরে হচ্ছে ব্রিডিং সিজন, এগুলাতে হচ্ছে লোকেশন আইডেন্টিফাই করতে পারবেন। এটা বারবার বলার কিছু নাই যে লোকেশন কিভাবে আইডেন্টিফাই করবেন। এই যে এখানে এখানে দেখেন, বাট ইট, এ নোশন প্রোটেক্টিং, এ নোশন। হ্যাঁ বুঝছি, ওই যে এখানেই, বাট ইট ওয়াজ নট আনটিল 1929, এর সময় উল্লেখ করছে, উইথ দ্য স্পিচেস অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন। দেখেন এখানে এই যে সাবজেক্টের সংখ্যা উল্লেখ করছে, উইথ দ্য স্পিচেস অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন। ওখানে সাবজেক্টের সংখ্যা ছিল কি, তখনও উল্লেখ করার মতো একটা সংখ্যা ছিল, আর এখানে সাবজেক্টের সংখ্যা কি করছে, এজ অফ এক্সটিংশন, মানে এই যে খাদের এই কিনারে, এই যে কিনারে এই পাশে কালা এ পাশে সাদা, মানে সে অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে, যেটা উল্লেখ করার মতো না, মানে হচ্ছে সাবজেক্টের সংখ্যা কম। ঠিক আছে, বাকি জিনিসগুলা এক আছে, মানে ফলস। বাকি জিনিসগুলা সেম আছে। বুঝেন নাই? না বুঝলে বলতে হবে, আমি এক্সপ্লেইন করে দিব। আরেকটু বলেন ভাই। এখানে দেখেন আমাদের সাবজেক্ট কি ছিল এখানে, দেয়ার আর স্টিল রিজনেবল নাম্বারস অফ থাইলেসিন। তখনও তখনও উল্লেখযোগ্য সংখ্যক থাইলেসিন ছিল। কখন? যখন একটা আইন পাশ হয়েছে এদের রক্ষা করার জন্য। তো এই যে এখানে আইনটা কখন পাশ হয়েছে, 1929, উইথ দ্য স্পিসিস অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন, মানে যখন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। তাসমেনিয়ান তাসমেনিয়াস অ্যানিমেলস অ্যান্ড বার্ডস প্রোটেকশন বোর্ড passed a motion uh, protecting thylacinate only for the month of December, which was thought to be uh, their prime breeding season. ঠিক আছে, এই যে যে জিনিসগুলা এগুলা সব সেম আছে ওদের, যে এ পিস অফ লেজিসলেশন প্রোটেক্টিং দ্য স্পিচেস ডিউরিং দেয়ার ব্রিডিং সিজন ওয়াজ পাস। ঠিক আছে, সেম জিনিস এখানে, জাস্ট এখানে সংখ্যাটায় কম আছে। আইন পাশ হয়েছে, আইন যদি বাংলা করি, ওইখানের বাংলা হচ্ছে আইন পাশ করার সময় তখনও উল্লেখ উল্লেখযোগ্য সংখ্যক থাইলাইসিন ছিল, কিন্তু এখানে এইটার বাংলা যদি করি, যে আইন পাশ করার সময় এরা হচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। তাহলে একটা জিনিস বিপরীত অর্থ শো করতেছে, তাহলে এটা মিথ্যা। এবং এই আইনটা কখন পাস হয়েছে, এই যে এখানে, এই যে ডিসেম্বর মাসের জন্য, ওখানে ওই যে when a piece of legislation protecting the species during their breeding season was passed, ওখানেও সেম জিনিস, এই যে এখানেও সেম জিনিস আছে, জাস্ট এখানে সাবজেক্টের নাম্বারটা কমে গেছে। বুঝতে পারছেন? না বুঝলে বলতে হবে আরো, আর কোন জায়গা না বুঝছেন সেই জিনিসটা বলেন, আমি আরো ক্লিয়ার করব, বলেন। তাহলে এখানে ভেরি এজ অফ এক্সটিংশন, ওইখান থেকেই তোমরা ডিসিশন নিতে পারতেছি। হ্যাঁ, বাকি অংশ থেকে বাকি অংশটা আছে কিনা সেটাও তো দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক বাকি আছে। অংশ আছে কিনা তাও তো দেখতে হবে, যে বাকি অংশ আছে নাকি, এখানে আইন পাশ হয়েছে কিনা বাকি অংশে। হুম। বাকি অংশ না থাকলে তো নট গিভেন হয়ে যেত। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বাকি ঠিক সব আছে, অংশ আছে, সব অংশ চেক করে দেখতে হবে। ঠিক আছে। তারপরে লাস্ট ওয়ান, লাস্ট না, এই অনেক বেজে গেছে, বাকি দুইটা পরের ক্লাসে দেখাবো নি, নাকি এখনই দেখাই দিব? ভাই তাড়াতাড়ি দেখাই দেন 5 মিনিটে। ওকে, এখানে কি বলছে, ফ্রম 1930 to 1936 the only living non-Thylacine
লিভিং থাইলাইসিন ওয়ার অল ইন ক্যাপটিভিটি, অর্থাৎ 1930 থেকে 36-এর মধ্যে যতগুলা থাইলাইসিন জীবিত ছিল সবগুলা ক্যাপটিভিটি মানে জুতে ছিল, যতগুলা জীবিত ছিল সবগুলা হচ্ছে জুতে ছিল। ঠিক আছে, তাহলে ওই সাল দিয়ে আমরা লোকেশন খুঁজে পাবো, এই যে সাল দিয়ে। দ্য লাস্ট known wild thylacine to be killed was shot by a farmer in the northeast of এখানে দেখেন কোশ্চেনটা বুঝেন। দ্য লাস্ট নন ওয়াইল্ড থায়ালাইসিন মানে বন্য যে থায়ালাইসিন মানে হচ্ছে যেটা জঙ্গলে থাকবে সেইটা, শেষ জঙ্গলি থায়ালাইসিনকে মারে ফেলা হয়েছে 30 সালে। লিভিং জাস্ট ক্যাপটিভ স্পেসিমেন্স মানে বদ্ধ মানে চিড়িয়াখানায় প্রদর্শনের জন্য কিছু রেখে দেওয়া হয়েছে, যে কটা ছিল সেই কটা এই 30-তে এই যে এই 36-এর মধ্যে ছিল চিড়িয়াখানায়। তাহলে এটা কি হবে? ট্রু। ট্রু। অ্যান্ড লাস্ট ওয়ান ছিল হচ্ছে কি attempt to find living thylacine are now rarely made। এখানে টেন্সটা দেখেন, হচ্ছে যে এখন হচ্ছে যে ইয়া আপনার থাইলাইসিন খোঁজা হয় না, মানে এখন থাইলাইসিন খোঁজা হয় না। ঠিক আছে, মানে খোঁজা হয় না, রেয়ারলি মানে রেয়ারলি Maximum মেড। আছে। হ্যাঁ, রেয়ারলি মানে না বোধক। এখন এখন এটা আমরা দেখি যে এখন আসলে থাইলাইসিনের খোঁজার কোনো কথাবার্তা এখানে উল্লেখ করা আছে কিনা। এখানে লাস্টে দেখেন, দেয়ার হ্যাভ বিন নিউমেরিয়াস এক্সপেডিশন অ্যান্ড সার্চ ফর দ্য থাইলাইসিন ওভার দ্য ইয়ার্স, নান অফ which has produced definitive evidence that thylacine still exists. The species was declared, এখানে ফোকাস করেন, the species was কি রে ভাই এটা, the species was declared extinct by the Tasmanian government in 1986। 1986-তে এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর আমাদের এটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে attempt to find living thylacine are now rarely made, এই রিলেটেড কোনো কথাই বলে নেই বর্তমান সময়ের। ওইটা 1986 সালেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ডাইনোসর খুঁজতে যাবেন আপনি, ডাইনোসরকে বিলুপ্ত ঘোষণা করার পর জীবিত ডাইনোসর, তো এরকম কোনো না, কথা obviously বলা হয়নি, সো এটা নট গিভেন। not given। নট গিভেন। ঠিক আছে, Yes, sir। এই কয়টা জিনিসই, এই কয়েকটা এমসিকিউ মানে ট্রু ফলস গুলাই আবার আপনারা প্যাসেজ দেখে বোঝার চেষ্টা করবেন যে ভাই কি বুঝাইছে। ঠিক আছে, সালামু আলাইকুম। ক্লাস রেকর্ড কালকের আগে দিতে পারবো না নি আমি, কালকে দিব। সমস্যা নেই। ওকে ভাই। ঠিক ঠিক, আছে, অনেক সালাম। ভালো বুঝলাম। ভালো কিছু।